সর্বশেষ সাক্ষাৎ আর নাই। আমি সর্বশেষ সাক্ষাৎ উনি যখন ১ম লন্ডন যান চিকিৎসার জন্য। এরপরে বোধহয় একটা লাস্ট সাক্ষাৎ উনি আসার পরে। এটা ঈদ উপলক্ষে। সেখানে কিছু রাজনৈতিক আলাপের চেয়ে বেশি ছিল ব্যক্তিগত। ঈদের দিন তো। আমি ৩ টা প্রশ্ন করছিলাম। ৩ টা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। উত্তর দিলেন তিনি ছোট্ট করে। আমি সেটা দেখতেছি চলমান। আমি সেই কি প্রশ্ন করছি সেটা আমি বলতে পারব না এই মুহূর্তে। কি উত্তর দিচ্ছেন তিনি সেটাও বলতে পারব না। এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই যে আজকে নির্বাচন নিয়ে শঙ্কা আশঙ্কা যা আছে, উনার ৩ টা উত্তরের মধ্যে এগুলি আছে। কি হইতে পারে, কি হইতে পারে না। সেক্ষেত্রে উনি বলছে যে গণতন্ত্রের প্রশ্নে তোমরা একটু ধৈর্য ধারণ করো। যে কোনো উপায়ে তোমরা নির্বাচনটা আদায় করো। আর মানুষের ভোটাধিকারটা প্রতিষ্ঠিত করো। সেক্ষেত্রে একটু সংযত থাকো। তারা তিন প্রজন্মের তুলনামূলক পর্যালোচনা যদি করতে হয়। জিয়া রহমান সময় যখন দেখছিলাম আমি তো একান্তই যুবক, এবং ওনার সাথেও কিন্তু এক টেবিলে খাওয়ার আমার সুযোগ হয়েছে, ওনার সাথে কাজ করারও সুযোগ হয়েছে। যুবক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে কাজ করতে অত্যন্ত আনন্দ ভোগ করছি এবং কাজ করার জন্য খুব বেশি উৎসাহ বোধ করছি। তিনিও কিন্তু আমাদের সৃজনশীল, হুম, কর্মভিত্তিক কর্মের মধ্যেই তিনি বেশি আমাদেরকে সীমাবদ্ধ রাখছেন, এবং এমনকি আমাদেরকে মানে লিডারশিপ ডেভেলপ করার জন্য উনি প্রথম বোধহয় 262 জন না 67 জন চণ্ডীগড়ে পাঠালেন 6 মাসের ট্রেনিংয়ের জন্য, এবং উনি আমাদেরকে বিভিন্ন দেশে পাঠাইছেন। টিম সবাই এক এক সময়। আমি নিজেও একটা দেশ সফর করলাম তখন, ব্রিটেন, কমনওয়েলথ আন্ডারের একটা ইউথ কনফারেন্সে 21 দিনে। সেখানে 37টা দেশ অংশগ্রহণ করলো। আমরা 37টা দেশের মধ্যে বেস্ট রিওয়ার্ড অর্জন করতে পারলাম। এই অর্জনটা করার ক্ষেত্রে উনি আমাদেরকে ডাকলেন। আর আমরা যখন যেতাম, যাওয়ার পরে আসার পরে ২-১ দিন পরেই ডাকতেন যে আমরা কী দেখলাম, কী শিখলাম, আমার দেশে কোনটা প্রয়োজন। এই যে জিয়া রহমানের এই যে আগ্রহটা, আর উনি যুবকদেরকে সৃজনশীল কাজে লাগানোর জন্য, উৎসাহিত করার জন্যই এই যে মধ্যপ্রাচ্যের যে বাজার দখল এমনি তো হয় না, অদক্ষতা, ডে নাইট ২৪ ঘন্টা ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলি চালু রাখতেন। সেই ভোকেশনাল ট্রেনিং সেন্টারে যুবকদেরকে সিলেকশনের আমাদের দায়িত্ব ছিল। যে একটা জাতীয় যুব সংস্থা, জাস্টিস সাত্তার ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রের, উনি ছিলেন চেয়ারম্যান। ১১ সদস্য বিশিষ্ট একটা নির্বাহী কমিটি ছিল। আমার সৌভাগ্য হচ্ছে সেই কমিটির আমি একজন সদস্য হিসেবে কাজ করা। সে কারণেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমাদেরকে ঘন ঘন মিট করতে হতো। আমরা চাইতাম না, উনি ডেকে নিতেন। আমাদেরকে কখনোই বসে থাকতে দিতেন না, কোনো না কোনো একটা কাজ দিতেন। সেই ক্ষেত্রে আমি বলব যে আমি যুবক হিসেবে তৎকালীন যে জিয়াউর রহমান যুবকদেরকে সৃজনশীল বা স্লোগান ভিত্তিক নয়, কর্মভিত্তিক যে রাজনীতির যে বা উৎপাদনমুখী রাজনীতির যে সংজ্ঞাটা, বা এই খাল খননের মধ্যে যে আমাদের যে এই যে পানির সমস্যা একটা নিজস্ব সমাধানের যে উদ্যোগ, এই বিষয়ে বা দেশটাকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার ক্ষেত্রে যে ওনার বহুমুখী যে প্রচেষ্টাগুলি ছিল, সেগুলোই আমাদেরকে আকৃষ্ট করতো। আমরা ওই সেক্রেটারিয়েটে গিয়া কাগজ সাইন করে ১০ টাকা রোজগার করা, এই স্বপ্নটা আমাদের মাথায় আসে নাই তখন। তখন মাত্র কিন্তু মানে যেই যুবলীগের যে দুর্নাম ছিল, বিভিন্ন ধরনের এদিক চুরি, কম্বল চুরি, এটা সেটা, উনি কিন্তু রাতারাতি যুবকদের চরিত্রটাকে একদম ঘুরিয়ে দিয়েছে, একদম ঘুরিয়ে দিয়েছে। এবং আমরা কিন্তু কোনো বিতর্কে পড়িনি এবং বিতর্কিত হইনি কখনো। হুম। আরেকটা জিনিস হলো তারপরে আসেন আপনার আমার নেত্রীর কথা তো আমি বললাম। তা আমি যেটা বলব যে ১ম যে ২ টা গেছে, ১ম জন ক্ষমতায়, ২য় জন আগে বিরোধী দলে তারপরে ক্ষমতায়, ৩য় জন নাকি তারও একই অবস্থা। হুম। তো সেই ক্ষেত্রে তো আমরা ২ জনেরকে আমরা চিনছি। ৩য় জনেরকে আমরা চিনলাম কখন? আগে চিনছি আমরা ক্ষমতায় থাকতে। উনি কর্ম করছেন,
সাংগঠনিক কাজ করছেন, যেটা নজর কাড়ছে, যে কারণেই বিরোধী পক্ষ মিডিয়া এরা তারেক রহমানকে কুলুষিত করার জন্য নানা ধরনের ছবি আঁকছে, নানা ধরনের গল্প বানাচ্ছে এবং অনেকটা জনগণের কাছে বিতর্কিত করে ফেলছে। কিন্তু আজকে সেই তারেক রহমান দীর্ঘদিন বনবাসের থেকে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দল হিসেবে আমার নেত্রী খালেদা জিয়ার অবর্তমানে তা যে দূরদর্শিতা, সাহসিকতা এবং যুবকদেরকে আকৃষ্ট করা আন্দোলন সংগ্রামের মধ্যে সেদিক দিয়ে সফল। এটাকে আমি দেখতেছি ধারাবাহিক সিঁড়ি। আর কে বড় কে ছোট এই দৃষ্টিভঙ্গিতে যাওয়াটা অশোভনীয়, তাই না? যার যার অবস্থানে সে একরকম, তাই না? আমাকে যার যার অবস্থান থেকেই মাপতে হবে। তারেক রহমানের একটা যাত্রা শুরু হবে আগামী দিন, তখন তাকে চিনতে হবে, যখন তার উপরে দায়িত্ব অর্পণ হবে। আমি ওনাকে দেখছি কোথায়, উনি দায়িত্বে না থাকা অবস্থায় এই এই বিষয়গুলির ব্যাপারে উনি সকল মিডিয়া এবং সকল সমালোচকদের মুখে ছাই দিতে পারছেন। ওনাকে যেভাবে চিত্রায়িত করেছে, ওনার ছবি যেভাবে আঁকা হয়েছে, সেই ছবি মুছে গেছে। এখন সেই সংবাদপত্র মিডিয়া যারা বড়, তারাই এখন তার প্রশংসা করে, পত্রিকায় তার সম্বন্ধে সুন্দর সুন্দর কথা লেখে, মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে হাসি। একটা লোকের জীবনটাকে এইভাবে নিঃশেষ করে এতদিন পরে তাকে চিনলা, সে ভালো লোক, সে সঠিক লোক, এতদিন পরে চিনলা। কিন্তু এই যে তার জীবন থেকে এতটা 17টা বছর চলে গেল, সেই সিনেমার নায়ক এই ডায়লগের মধ্যে যদি বলি, ফিরে দাও আমার সেই 12টি বছর, আর তারেক রহমান যদি এই মিডিয়ার কাছে জিজ্ঞেস করে ফিরে দাও আমার সেই 17টি বছর, কি উত্তর দিবেন আপনারা? সে কারণে বলবো যে আমাদের মিডিয়ার স্বাধীনতা যেমন থাকে না, আবার স্বাধীনতার অপচয় কম করে না। এখানে মিডিয়াকে একটু দায়িত্বশীল হওয়া ভালো, একটু দায়িত্বশীল হওয়া ভালো। ম্যাডামের সাথে আপনার অসংখ্য স্মৃতি, যেটি আপনি খুব অল্প তা কথায় সেই বলে জন্য শেষ করতে বলছি পারবেন। যে আমরা বিরোধী দলে দেখতেছি তারেক রহমানের এই পর্যন্ত মিডিয়ার ভাষায় বা আমাদের দেশের লোকের ভাষায়, সকল ভাষায় দেখলাম যে সকল প্রশ্নের উত্তর দিয়ে উনি একটা জায়গায় এখন দাঁড়ানো আছে, যার উপরে দেশের জনগণ প্রত্যাশা করছে ভালো কিছু, তাই তো? এখন এই প্রত্যাশার জায়গায় যখন নির্বাচনের মাধ্যমে আসবে, তখন তাকে আমি দেখব, যদি বেঁচে থাকি। সেই জায়গাটুকু আপাতত অনুপস্থিত থাকুক। তবে যাত্রা যার যখন সুন্দর, আমার মনে হয় শেষটা সুন্দর হবে, এটা আমার বিশ্বাস আছে। কারণ রক্তের ধারাবাহিকতা, আদর্শের ধারাবাহিকতা কিন্তু এক। আমি 3 প্রজন্ম দেখলাম, নাকি? চতুর্থ প্রজন্ম দেখার আমার বয়স থাকবে না, হয়তো আমি বেঁচেও থাকবো না। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে ম্যাডামকে নিয়ে আপনার অনেক স্মৃতি,